আচ্ছা, তো হচ্ছে আজকে ক্লাস শুরু করার আগে একটা কথা বলি যে হচ্ছে আমরা কালকে যে জিনিসগুলো করলাম কালকের ক্লাসে, মানে গত ক্লাসে যেই জিনিসগুলো করছি সেখানে হচ্ছে আমরা একটা জিনিস শিখছি। সেটা হচ্ছে কি, যে সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা। ঠিক আছে? তো তোমার হয়তো ওই জিনিসটা করে মাথা একটু আওলায় গেছে, আমি শিওর। তো ওখানে হচ্ছে আমি আগে, এটা করার আগে আরো দুইটা জিনিস করাইছি। সেটা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে? সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতটা ওখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে পরে যে বিষয়টা শিখাইছিলাম সেটা হচ্ছে ত্রিভুজের সাদৃশ্যতা কি। ঠিক আছে? এই দুইটা বুঝাইছিলাম ভালোভাবে। এবং পরে যেই অনুপাতের ধ্রুবতা, ঠিক আছে, অনুপাত সমূহের সদৃশ ত্রিকোণ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা। ঠিক আছে? ওটা বোঝানোর সময় হয়তো একটু কঠিন হয়ে গেছে বোঝানোটা। ঠিক আছে? বোঝানোটা একটু কঠিন হয়ে যেতে পারে। তো ওই জিনিসটা, ওই ওকটুক ওই টুক জিনিসটা মানে বইয়ে আছে দেখে ওই জিনিসটা মানে ধারণা দেওয়া হয়েছে। কিন্তু ওটার কি, ওটার মেন যিনি পারপাস, যেই বিষয় পারপাস, মেন পারপাস যেটা, সেটা হচ্ছে যে ত্রিভুজের সদৃশ্য, দুইটা ত্রিভুজ সদৃশ হতে কি লাগে, ঠিক আছে, ওই জিনিসটা বোঝা। ঠিক আছে? এবং অনুপাতগুলা সদৃশ হলে মান ধ্রুব থাকে। ঠিক আছে? এটা হচ্ছে সংক্ষিপ্ত বিষয়। যে ধ্রুবতা কি, মানে কোন দুইটা ত্রিভুজের, সদৃশ ত্রিভুজের কোণ যদি সমান থাকে তো আকৃতি, আকৃতি না, সাইজ, ঠিক আছে, সাইজ যেমনই হোক, ঠিক আছে, কোণ যদি সমান থাকে, বড় হোক, ত্রিভুজ বড় হোক বা ছোট হোক, একটা ত্রিভুজ বড় হোক বা আরেকটা ত্রিভুজ ছোট হোক, ঠিক আছে, এটা অনুপাতের মানকে ইফেক্ট করবে না। ঠিক আছে? এটা হচ্ছে মূল কথা। তো এই জিনিসটা ওখানে বলা হয়েছে। তো ওই জিনিসের থেকে যদি কিছু দেয়, নৈবত্তিকে একটা আসবে, কিন্তু তাও আসে না। ঠিক আছে? ওটা মানে জানার জন্য জানা। ঠিক আছে? কিন্তু যে জিনিসটা বেশি জরুরি সেটা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত আর ত্রিভুজের সাদৃশ্যতা। এই দুইটা বিষয় ওখান থেকে একটু বেশি গুরুত্ব দিয়ে জানা জরুরি। ঠিক আছে? কারণ ওখান থেকে প্রশ্ন আসতে পারে। আর আজকে আমরা যে জিনিসটা করব সেটা হলো দুইটা জিনিস। প্রথমে শিখব যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সীমা। আর একটা, এই জিনিসটা কিন্তু বইয়ে নাই, এই জিনিস সম্পর্কে বইয়ে বলা নাই। ঠিক আছে? আর একটা জিনিস শিখবো সেটা হচ্ছে কি, ত্রিকোণমিতির
অভেদাবলী বা অনুপাতের সম্পর্ক। ঠিক আছে, অভেদাবলী বলতে এটা সূত্রই বোঝাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখন শুরু করি। ঠিক আছে, আমরা সবার আগে ত্রিকোণমিতিক অনুপাতের সীমা এই সম্পর্কে জানব। ঠিক আছে, তো আমরা প্রথমে যে জিনিসটা শিখবো যে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সীমা, এই জিনিসটা। ঠিক আছে, তো এখানে হচ্ছে একটা মনে করো যে একটা সমকোণী ত্রিভুজ ওপিএম নিয়ে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, তো সমীকরণটা লিখি যে ওপিএম ধরে একটা সমকোণী ত্রিভুজ আঁকায়। ধরো হচ্ছে এটা একটা সমকোণ ত্রিভুজ, এটা ও ধরি, এটা পি ধরি, এটা পি ধরি, আর এটা এম ধরি। ঠিক আছে, ওপিএম। আর থিটা কোণ ধরো হচ্ছে এটা। ঠিক আছে, এই হলো হিসাব। তো এখানে একটি সমকোণী ত্রিভুজ ও পি এম নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে ও এম পি এটা হচ্ছে কত 90 ডিগ্রি, এবং পি ও এম কোণ পি এম ও ইকুয়াল টু 90 ডিগ্রি বা ও এম পি লিখতে পারো, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আর কি কোণ পি ও এম ইকুয়াল টু থিটা, যা কি সূক্ষ্মকোণ। ঠিক আছে, সূক্ষ্মকোণ কি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো যুক্তিটা কি, যুক্তিটা হচ্ছে যে আমরা যেই ত্রিকোণমিতিক সীমাটা বলতেছে, ঠিক আছে, এই সীমাটা কি, যে ত্রিকোণমিতিক অনুপাত গুলোর মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, কারণ ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয় এবং তাদের মধ্যে নির্দিষ্ট সম্পর্ক থাকে। ঠিক আছে, এই জন্য এই জিনিসটা করা হয়। আর সাধারণ গণিতে 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, উচ্চতর গণিতে যায় এটা আরো বৃদ্ধি পাইছে। ঠিক আছে, উচ্চতর গণিতে যখন করব তখন ওই বিষয়ে ধারণা নিব। তো আমাদের সাধারণ গণিতের সীমাবদ্ধতা আমার 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। ঠিক আছে, তো আমরা এখন একটু ডিটেলসে পড়ি। যে ধরো 1 নাম্বার, তো সীমা আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সীমা সম্পর্কে পড়তেছি। তো এখানে একটা ত্রিভুজ দেখাইছি, এখানে হচ্ছে এটা 90 ডিগ্রি থিটা। তো এখন দেখি যে থিটা কোণের প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত পিওএম এর দুইটি বাহুর অনুপাত, এবং প্রত্যেকটি অনুপাত একটি ধনাত্মক বাস্তব সংখ্যা।
ঠিক আছে। তো আমি যেই জিনিসটা বললাম, ঠিক আছে, যে কি বললাম, থিটা কোণের প্রত্যেকটি কোণের অনুপাত, থিটা কোণের প্রত্যেকটি কোণ, থিটা কোণের প্রত্যেকটি কোণের থিটা কোণের প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত, থিটার প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত ত্রিভুজ POM, ঠিক আছে, মানে থিটা কোণ এর দুইটি বাহুর অনুপাত, এবং প্রত্যেকটি অনুপাত একটি ধনাত্মক বাস্তব সংখ্যা। তার মানে কি হলো, এখানে বলা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি, সাইন থিটা, ট্যান থিটা, কস থিটা, আর এটা তো অনুপাত, আর এর বিপরীত অনুপাতগুলো আছে। আসলে এই সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়, তাই এই অনুপাতগুলোর মানও সবসময় ধনাত্মক হবে, ঠিক আছে। তার মানে কি, যে সাইন ট্যান কস এই জিনিসগুলোর মান সবসময় ধনাত্মক হবে। মানে যে কোনো, আমরা হচ্ছে অনুপাত বলতে কি বোঝাই, যে একটা ত্রিভুজের যে কোনো, মানে যে কোনো দুইটা বাহুর ভাগফল, এবং এই দুইটা বাহুর ভাগফল তুমি যদি করো তা কখনোই নেগেটিভ হবে না, সব সময় পজিটিভ হবে, এই জিনিসটা বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসের প্রেক্ষাপট যদি আমরা বলতে চাই, তাহলে আমরা কি বলতে পারি, যে ত্রিকোণমিতির সংজ্ঞাই হলো বাহুর অনুপাত দিয়ে কোণ পরিমাপ করা। ত্রিকোণমিতির সংজ্ঞার মধ্যে কি মানে, বাহুর অনুপাত দিয়ে কি তৈরি, কি কোণ পরিমাপ করা। কারণ কি, আমরা কি সাইন সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানিচ্ছি, লম্ব ডিভাইডেড অতিভুজ জানিচ্ছি, ঠিক আছে। আমরা তো কি লম্ব ডিভাইডেড অতিভুজ, আমরা বাহু দিয়েই, বাহুগুলোর অনুপাত দিয়েই আমরা হচ্ছে একটা কোণের মান জানতে পারতেছি, বা কোনো মান নির্ণয় করতেছি, ঠিক আছে। ত্রিকোণমিতির মূল কাহিনী তো এটাই। তো আমরা কি আর একবার বলি, প্রেক্ষাপটটা কি, ত্রিকোণমিতির সংজ্ঞায় হলো হচ্ছে কি, সংজ্ঞায় কি বলতে কি, সংজ্ঞা হলো কি, বাহুর অনুপাত দিয়ে কোণ পরিমাপ করা। আমরা যা সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জেনে আসছি, ঠিক আছে, ওখানে আমরা জেনে আসছি। তো যেমন সাইন থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে লম্ব ডিভাইডেড অতিভুজ, ঠিক আছে। তো লম্ব এবং অতিভুজের দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হবে, নট ইকুয়াল টু ঋণাত্মক, ঠিক আছে, এই ঋণাত্মক হবে না। তাই তাদের অনুপাত সবসময় ধনাত্মক। অনুপাত, এটা তো লম্ব ডিভাইডেড অতিভুজ, এটা কি অনুপাত আকারে আছে না, সাইন থিটার অনুপাত এটা, ঠিক আছে। অনুপাত ইকুয়াল সবসময় ধনাত্মক হবে, অনুপাত নট ইকুয়াল টু ঋণাত্মক, ঠিক আছে। তো বাস্তব উদাহরণ দেওয়া যাক। তো ওই যে আমরা মইয়ের কথা বলছিলাম না, মইয়ের উচ্চারণ, ধরো তোমার ঘরের কোণে একটা মই লাগানো আছে, মইয়ের দৈর্ঘ্য, দেওয়ালের উচ্চতা, আর মেঝেতে মইয়ের দূরত্ব, এই তিনটে পজিটিভ, ঠিক আছে। তাই এদের অনুপাতও পজিটিভ হবে, ঠিক আছে। কারণ কি, আমরা কখনোই উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, আর অনেক কিছু আছে, এই জিনিসগুলো কি কখনো নেগেটিভ হবে না। তুমি কখনো শুনছো যে নদীর প্রস্থ -44 ফুট, এরকম কিছু শুনছো? কখনোই না। এই জিনিসগুলো কখনো নেগেটিভ হয় না। তো এই জিনিস এতটুক তো বুঝলা, ঠিক আছে, সীমার এই জিনিসটুক তো বুঝলা।
তারপর আমরা হচ্ছে 2 নাম্বার, এই জিনিসগুলো হচ্ছে কি বেসিক জিনিস, ঠিক আছে? এই জিনিসগুলো জেনে রাখা ভালো, ঠিক আছে? তো এই জিনিসগুলো অন্য জায়গায় হলে ডাইরেক্ট সূত্রগুলো মুখস্থ করে মানগুলো মানে অঙ্ক চলে যাবে, কিন্তু না, এই বেসিকগুলো অনেকে বুঝাতে চায় না, মানে এত কথা বলার প্রয়োজন নাই, ঠিক আছে? তো তারপর কি, তারপর 2 নাম্বার আমরা কি বলতে পারি, ধরো হচ্ছে এখানে এখানে আমরা যেই জিনিসটা বললাম যে পিওএম ত্রিভুজে অতিভুজ, অতিভুজ কোনটা? ওপি, বৃহত্তম বাহু, ঠিক আছে? তার মানে কি বৃহত্তম বাহু? তার মানে হচ্ছে যে যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজ বা হাইপোটেনাস, ঠিক আছে, হলো সবচেয়ে বড় বাহু। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের বর্গ বাকি দুইটি বাহুর বর্গের যোগফলের সমান, এটা তো আমরা জানি, তাই না? তো ওই ত্রিভুজটা এখানে দেখো, ও পি এম, ঠিক আছে? এটা হচ্ছে অতিভুজ, এটা থিটা, এটা 90 ডিগ্রি, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে অতিভুজ, সবচেয়ে বড় বাহু, এটা বলছি অতিভুজ, ঠিক আছে? আমরা কি বললাম যে যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজ বা হাইপোটেনাস হলো সবচেয়ে বড় বাহু। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু দুই বাহুর বর্গের যোগফল। তার মানে কি, এখানে হচ্ছে অতিভুজ কত? ওপি, তার উপর স্কয়ার ইকুয়াল টু এখানে দুই বাহু, ধরো এ একটা বাহু, এ একটা বাহু, তো ও এম স্কয়ার প্লাস পিএম, এই দুই বাহুর বর্গ এবং তার যোগফল, এটা ইকুয়াল টু ওপি স্কয়ার, ঠিক আছে? তার মানে কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, যেটা বলো, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো পিএম স্কয়ার এবং ও এম স্কয়ার উভয়ই ধনাত্মক সংখ্যা, তাই ওপি স্কয়ার অবশ্যই পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার উভয় থেকে বড় হবে। সুতরাং ওপি বাহুটি পিএম এবং ওএম উভয় থেকেই বড়, এই দুটা থেকে এই বাহুটা সবচেয়ে বড়, ঠিক আছে? তাহলে তাহলে কি, তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারি যে পিএম ওপি গ্রেটার দেন পিএম লেস দেন ওপি, ঠিক আছে? মানে পিএম ছোট ওপি থেকে, আর এবং এই পিএম ওপি থেকে ছোট, এবং আবার কি ওএম ওপি থেকে ছোট, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, অতএব পিএম তাহলে আমরা কি বলতে পারি, পিএম ডিভাইডেড ওপি দেন 1, ঠিক আছে? তারপর আরেকটা বলতে পারি হচ্ছে ওএম
ওপি 1 এবং ওপি পিএম ও ওপি ওএম, এই জিনিসটা হলো, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে এই জিনিসটা যে অতিভুজ বড়, এই জিনিসটা আমরা তো বুঝতে পারছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে অবশ্যই তাহলে কি যে উপি যেহেতু বড়, তার মানে কি এটা থেকেও এটা বড়, এটা থেকেও এটা বড়, তার মানে কি, তাই জন্য আমরা লিখছি উপি থেকে এটা ছোট, উপি থেকে এটা ছোট, ঠিক আছে। তো এখন প্রশ্ন হলো যে আমি এটা কি লিখলাম, তাই না? তো এটা আমরা এখন ভেঙে বলবো, ঠিক আছে। তো যেহেতু পিএম এবং ওএম উভয়ই ওপির চেয়ে ছোট, এই দুইটাই ওপি থেকে ছোট, ঠিক আছে। তাই যখন পিএম কে ওপি দিয়ে ভাগ করা হবে, ঠিক আছে, যখন পিএম কে ওপি দিয়ে পিএম কে কি দিয়ে ওপি দিয়ে ভাগ করা হবে, তখন ভাগফল একের চেয়ে ছোট হবে, ঠিক আছে। এটা একটা শর্ত হয়ে গেল। কি হয়ে গেল? এটা একটা শর্ত হয়ে গেল, ঠিক আছে। যখন ভূমি লম্ব অতিভুজ থেকে ছোট হবে, তখন এই শর্তটা কাজে দিবে, ঠিক আছে। তো শর্তটা কি? যখন পিএম এবং ওএম উভয়ই ওপি এর চেয়ে ছোট, তাই যখন এই পিএম কে, মানে কি পিএম মানে কি পিএম মানে কি এটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে, এটা কি লম্ব, লম্বকে যখন অতিভুজ দিয়ে, ঠিক আছে, লম্বকে যখন অতিভুজ দিয়ে, ভালো করে বোঝো, লম্বকে যখন অতিভুজ দিয়ে ভাগ দিব, তখন যে মানটা পাবো সেটা সব সময় কি এক থেকে ছোট হবে, ঠিক আছে। তার মানে কি আমরা এখানে লিখতে পারি লম্ব ডিভাইডেড অতিভুজ, এবং এটা থিটা কোণের সাপেক্ষে, ঠিক আছে, সব সময় কি একের থেকে ছোট হবে। একই কথা ওএম ডিভাইডেড অতিভুজ মানে কি, এটা একটা শর্ত। ওএম ডিভাইডেড ওপি মানে কি, মানে হচ্ছে ভূমি অতিভুজ, এটা যখন ভাগ করা হবে ভাগফল, এখানে 1 মিনিট। তো এখানে হচ্ছে কি ওএম ডিভাইডেড ওপি এর ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে। তার মানে কি এটাও একই সেম, ঠিক আছে। একই কথা এটার ক্ষেত্রে প্রযোজ্য যে ভূমি ডিভাইডেড অতিভুজ মানে কি ওএম, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। ওএম কে যখন অতিভুজ দিয়ে ভাগ দেওয়া হবে, তখন যে মানটা পাওয়া যাবে সেই মানটা এক থেকে ছোট হবে। এবং এখানে আরো দুটো শর্ত লিখছি। শর্তটা কি দেখো, ওপি ডিভাইডেড পিএম, তার মানে কি এখানে দেখো এই জিনিসটার উল্টোটা না লিখছি না, এই যে ওপি নিচে আছে পিএম, তার মানে কি অতিভুজ উপরে গেছে, নিচে হচ্ছে চলে আসছে, অতিভুজ ডিভাইডেড লম্ব হয়ে গেছে, তাই না। তো এখানে উল্টো ভাবে
উল্টোভাবে উল্টোভাবে কি এই জিনিসটা, এই বিষয়টা কি, যে উপিকে ওএম দিয়ে ভাগ দিলে, মানে কি অতিভুজ আর হচ্ছে লম্ব, এটা করলে কি হয়, একের থেকে বড় হয়। তো এটার ক্ষেত্রে কি, যে অতিভুজ উপি হচ্ছে অতিভুজ আর হচ্ছে ওএম কি ভূমি, ঠিক আছে, এই ভূমি উল্টো করে দিলে, ঠিক আছে, এটা কিসের উল্টো হলো, এটার উল্টো হলো, আর এটা হচ্ছে এটার উল্টো, ঠিক আছে, উল্টো করে দিলে, উল্টো ভাবে দিলে একের থেকে এটার মান বড় হবে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। যে কি উপি বৃহত্তম বাহু কেন, ঠিক আছে, এই বৃহত্তম বাহু হওয়ার কারণে আমরা দেখতেছি যে বৃহত্তম বাহু হওয়ার কারণে যে ওএম থেকে এটাও বড় এবং পিএম থেকে এটা বড়। তো এখন যদি আমরা পিএম কে মানে হচ্ছে পিএম কে ওএম উপি দিয়ে ভাগ করি, ঠিক আছে, মানে কি পিএম কি থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, তো লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে মান একের থেকে সবসময় ছোট হয়। আবার ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে, ঠিক আছে, তো থিটার সাপেক্ষে ওএম কি ভূমি, তো ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে একের থেকে ছোট মান আসে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো এটার উল্টো তাহলে কি হবে, উল্টো হলে কি, এটা কি সমতার অঙ্ক না, উল্টে দিলে কোনো কিছু উল্টে দিলে কি গ্রেটার দেন হয়ে যায়, লেস দেন হয়ে যায়, ঠিক আছে, চিহ্নর পরিবর্তন হয়ে যায়। তো এটাও চিহ্নের পরিবর্তন হয়ে গেল, তার মানে কি আমরা হচ্ছে আগে ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করছে, এখন হচ্ছে অতিভুজ দিয়ে ভূমিকে ভাগ করছি, ঠিক আছে, তো ভাগ করলে কি হলো, এটা হয়ে একের থেকে বড় হয়ে যাবে। তো আবার এখানে কি লম্বকে এখানে অতিভুজ দিয়ে ভাগ করছি, তো এখানে আমরা কি অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করলাম, উল্টা করে দিচ্ছি, তাহলে কি হলো, এখানে হচ্ছে একের থেকে বড় হয়ে গেল, ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। তো বাস্তব উদাহরণ একটা দিই, তাহলে হচ্ছে বুঝতে আরো সুবিধা হবে। যে ধরো তোমার ঘরের একটা কোণ, ঠিক আছে, 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি একটা কোণ, তো দেয়ালের দৈর্ঘ্য 3 ফুট, মনে করো যে এই একটা তোমার দেওয়াল, এটা তোমার হচ্ছে ভূমি, ঠিক আছে, তো এটা হচ্ছে 3 ফুট, ঠিক আছে, আর মেঝেতে একই দেয়াল বরাবর 4 ফুট দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে 4 ফুট, তো তাহলে এটা কত হবে, এটা অবশ্যই 5 ফুট হবে, কারণ কি এই দুটার বর্গের যোগফল কি এটার বর্গ, তাই না, কি 3 × 3 = 9, 4 × 4 = 16, 16 × 9 = 25 আর 5, এই যে, ঠিক আছে, এই জিনিসটা, ঠিক আছে, এই 5 ফুট, 3 ফুট এবং 4 ফুট এর এই 5 ফুটটা, দেখছো, এই 5 ফুটটা এটা এবং এটা থেকে বড়, মানে 5, 3, তাই না, আমরা ওখানে যেই জিনিসটা দেখলাম, তাহলে কি আমরা অবশ্যই বলতে পারি কি, দেখো তুমি এখন এটা ক্যালকুলেশন করে দেখো, 3/5 দাও,
3/5 দাও বা 4/5 দাও, মানে কি অতিভুজ দিয়ে ভাগ দাও, লম্ব অথবা ভূমিকে তুমি সবসময় 1 এর থেকে ছোট পাবা। ঠিক আছে, আবার তুমি 5/3 দাও বা 5/4 দাও, ঠিক আছে, উল্টো করে দাও, সবসময় 1 এর থেকে বড় পাবা। লজিক এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, সুতরাং সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি sin থিটা is greater than 1 ও cos থিটা এবং cosec থিটা ও sec থিটা 1। কিভাবে? এটাই তো, তাই না? তো তার মানে এটা হচ্ছে একটা শর্ত হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি সাইন থিটা এর মান, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে নিচে লিখি লম্ব অতিভুজ 1 এর থেকে সবসময় সাইন থিটার মান সবসময় 1 এর থেকে ছোট হয়। তারপর হচ্ছে cos থিটা, ভূমি অতিভুজ, এটা 1 এর থেকে সবসময় ছোট হয়। তারপর হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা অতিভুজ ডিভাইডেড লম্ব, এটা সবসময় 1 এর থেকে বড় হয়। আর সেক হচ্ছে অতিভুজ ডিভাইডেড ভূমি, যা 1 এর থেকে বড় হয়। ঠিক আছে, এই সূত্র এটা হচ্ছে এই জিনিসটা করার মেন কথা হচ্ছে এই সূত্রটা। ঠিক আছে, মানে এই অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে শর্ত প্রয়োগ। তার মানে কি সবসময় মনে রাখবা যে সাইনের মান 1 এর থেকে ছোট হয়, সাইন এবং কসের মান, সাইন কস 1 এর থেকে ছোট হয়, কোসেক সেক 1 এর থেকে বড় হয়। মানে কি কোসেক এবং সেক থিটা এর মান 1 এর থেকে বড় হয় এবং সাইন থিটা এবং কস থিটার মান 1 এর থেকে ছোট হয়। এটাই প্রমাণ করার হচ্ছে মেন উদ্দেশ্য। ঠিক আছে, তো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য, তুমি বিশেষ দ্রষ্টব্য এখানে দেখতে পারো যে 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের জন্য সাইন থিটা সবসময় 1 বা কস থিটা 1 হতে পারে। এটা লিখে নাও। ঠিক আছে, 1 হতে পারে, কিন্তু জায়গায় তো নেই। সূক্ষ্ম কোণ যেমন না, সূক্ষ্ম কোণ এর জন্য এরা সবসময় এটা 1 এর চেয়ে ছোট হবে। এই কথাটা লিখে নাও। ঠিক আছে, এখানে কি বলছে যে 0 ডিগ্রি ও 90 ডিগ্রি এর জন্য
90 ডিগ্রি কোণের জন্য সাইন ইকুয়াল টু 1 হবে, সাইন থিটা ইকুয়াল টু 1 হবে, কস থিটা ইকুয়াল টু 1 হবে, হতে পারে, ঠিক আছে। তো কিন্তু সূক্ষ্ম কোণের জন্য 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি বাদে, মানে 0 ডিগ্রির পরে 0.01 থাকুক, ঠিক আছে। এটা তো আমি কি বলছি, হাজার ইনফিনিটি টাইপের আছে। তো ধরো ধরো 0-র পরে যেটা 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি, ঠিক আছে, এর মধ্যে যত কোণ আছে সবগুলোর জন্য একের চেয়ে ছোট হবে, যে কোণই দাও, ঠিক আছে। 90 ডিগ্রির আগে কত, অনেক, মানে যেটাই হোক, 0 থেকে বড় থিটার মান, 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট, সেটাই তো সূক্ষ্ম কোণ। তো সূক্ষ্ম কোণের মানের জন্য এই সাইন কস একের থেকে ছোট হবে, ঠিক আছে। আর শুধু 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির জন্য সাইন এবং কস 1 হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রমাণ, ঠিক আছে। তো খালি মনে করো যে এই জিনিসটা কোথায় পাবা, একটু পরে পাবা, যে বলে যে হচ্ছে কি সাইন 0 ডিগ্রির মান 1, তারপরে 90 ডিগ্রির মান, এরকম মান আছে না, সাইন 0 ডিগ্রির মান কত, তারপর কস 90 ডিগ্রির মান কত, ঠিক আছে। এরকম ধরনের কিছু আছে তো মান, তাই না। তো ওই জিনিসগুলো কিভাবে আসে, ওই জিনিসগুলো সাইন 0 ডিগ্রির মান 0, ঠিক আছে। আর হচ্ছে সাইন 90 ডিগ্রির মান 1, আর হচ্ছে কস 90 ডিগ্রির মান 0 এবং কস 0 ডিগ্রির মান 1, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে। তো 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের জন্য সাইন ইকুয়াল 1 বা কস থিটা ইকুয়াল টু 1 হতে পারে, ঠিক আছে, হতে পারে। সাইন থিটা ইকুয়াল টু 1 হতে পারে, ঠিক আছে, হতে পারে বলছি, ঠিক আছে। তো এখন কোনটা বসালে, 0 ডিগ্রি বসালে কত আসবে বা 90 ডিগ্রি কত আসবে, সেটার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। তো 0 ডিগ্রি বসালে মানে হচ্ছে কোনো এই দুটার মধ্যে যে কোনো একটা বসালে হয় 0 ডিগ্রি আসবে, নাহলে 1 আসবে, ঠিক আছে। তো ওই জন্য এখানে হতে পারে বোঝানো হয়েছে, ঠিক আছে। আর বাকি যতগুলো আছে সূক্ষ্ম কোণ, সবগুলোর জন্য কি মান একের থেকে ছোট হবে, সাইন থিটা এবং কস থিটা এর মান, এটাই বোঝানো হয়েছে, ঠিক আছে। এটা তো গেল, মাথায় ঢুকলো। তারপর হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার এটা বলতে পারো, ঠিক আছে। 3 নাম্বার কি, তো 3 নাম্বার বলছে হচ্ছে ত্রিভুজ পিওএম এ যে কোনো ত্রিভুজ পিওএম, পিওএম পিওএম এ যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তার মানে কি, ভালো করে বোঝো, দুইটি বাহুর সমষ্টি, যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। তার মানে কি, বর্গ কিন্তু বলিনি, দুইটা বাহুর সমষ্টি। দেখো 4 3 7, এই বাহু অপেক্ষা বৃহত্তর। 5 4 9, এই বাহু অপেক্ষা বৃহত্তর। 5 3 8, এই বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। এটাই বোঝানো হয়েছে। তো তার মানে কি, তার মানে আমরা হচ্ছে এখানে পিওএম একটা আঁকাই নেই, তাহলে অধিকার ঘুরতে কিভাবে, হ্যাঁ, এটা থিটা ও পি এম
ঠিক আছে। তো তাহলে এখানে দেখো যে কি বলছি যে দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহৎ। তার মানে কি আমরা কি বলতে পারি, পিএম ডিভাইডেড ওপি প্লাস ওএম ডিভাইডেড ওপি, এটা তো বলতে পারি, তাই না? এটা অতিভুজ, লম্ব, ভূমি, ঠিক আছে। তুমি করে দেখো, সেম বিষয়, তুমি চেক করে দেখো। এই যে মানগুলো দিছি না, এখানে মানগুলো দিছি, তুমি এখানে বসে চেক করে দেখো, 1 এর থেকে এটা বড় হবে, ঠিক আছে, এর যোগফল 1 এর থেকে বড় হবে। তাহলে আমরা বা কি বলতে পারি, বা আমরা কি বলতে পারি, সাইন থিটা প্লাস কস থিটা 1, কারণ কি লম্ব ডিভাইডেড অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ, মানে কি এটা মানে কি সাইন থিটা, এটা মানে কি কস থিটা, সূত্র, ঠিক আছে। তো মানে কি ত্রিভুজের একটি মৌলিক ধর্ম হলো যে যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হয়, যেখানে পিএম প্লাস ওএম গ্রেটার দেন ওপি, পিএম প্লাস ওএম গ্রেটার দেন ওপি, ঠিক আছে। বর্গ নয়, কিন্তু বর্গ বললে কিন্তু ওটা কিন্তু আলাদা, ওটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যে চলে গেল, এটা বর্গ ছাড়া কথা হচ্ছে। যখন এই অসমতাটিকে, ঠিক আছে, তো আমরা অসমতাটাকে লিখি যে পিএম প্লাস ওএম ওপি, এটাই তো। তো এটা একটা অসমতা। তো যখন এই অসমতাটিকে, ঠিক আছে, এই অসমতা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো এই চিহ্নগুলো এগুলো অসমতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। তো কি যে এই অসমতাটিকে মানে কি এটাকে উপি দ্বারা ভাগ করা হয়, যেহেতু উপি একটি ধনাত্মক সংখ্যা তাই অসমতাটি চিহ্ন পরিবর্তন হবে না। তখন আমরা পাই কি, যদি মাইনাস থাকতো, মাইনাসকে প্লাস করলে চিহ্নের পরিবর্তন হয়, কিন্তু পজিটিভ যখন থাকে তখন চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে। উপি দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, দুই দিকে উপি দ্বারা ভাগ করলে, তো ভাগ করি, তাহলে কি আসতেছে, পিএম ডিভাইডেড ওপি প্লাস ওএম ডিভাইডেড ওপি, ওপি ওপি কেটে গেল, তাহলে কত থাকলো 1, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে কি, অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু, সরি ইকুয়াল টু না, একের থেকে বড়, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে শর্ত। তার মানে কি তোমার কোন জিনিসটা মনে রাখতে হবে, এটা তো ভালো করে কয়েকবার দেখবা, তোমার হচ্ছে এই শর্তটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে এদিক থেকে এই 4টা শর্ত মনে রাখতে হবে, তাহলে তোমার এই জিনিসটা সম্পর্কে বোঝা হয়ে গেল। যদি
এমসিকিউ এ আসে, তাহলে তুমি এর উপর ভিত্তি করে এমসিকিউ গুলা করতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা সম্পর্কে ধারণা তোমাদের মানে থাকা উচিত। ঠিক আছে, এই জন্য এই জিনিসটা করানো। তো এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো, আমরা এতক্ষণ কি সম্পর্কে জানলাম, যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সীমা সম্পর্কে, যে আমার যে ত্রিকোণমিতিক অনুপাত, 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এর মানের সীমা কত। ঠিক আছে, আমরা সাইন প্লাস কস থিটা ইকুয়াল টু সাইন প্লাস কস থিটা এর মান কি বললাম, একের থেকে ছোট হবে, এবং সাইন সাইন থিটা এবং কস থিটা এর সাইন থিটার মান একের থেকে ছোট হবে, কস থিটার মান একের থেকে ছোট হবে। তারপরে হলো চার কি কোসেক থিটা এবং সেক থিটার মান একের থেকে বড় হবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এই যে এখানে বলে দিচ্ছি, এই যে এই শর্তটা মনে রাখতে হবে। আর হচ্ছে তোমার এই শর্তটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কথা। এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো, ত্রিকোণমিতিক অনুপাতের কতিপয় সম্পর্ক, যে সাম রিলেশনস অফ ট্রাইগোনোমেট্রিক রেশিওস। ঠিক আছে, কতিপয় সম্পর্ক, এই বিষয়ে আমরা ধারণা নিব। তো বইয়ে দেখো যে আছে, পৃষ্ঠা উল্টায় দেখো, কতিপয় সম্পর্ক মানে কি, ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক মানে এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, সূত্রের জিনিস। তো আমরা হচ্ছে চিত্র আঁকাবো আগে। মনে করি এক্স ও এর থিটা কোণ একটি এক্স ও এ। ঠিক আছে, এক্স ও এ পিএম। তাহলে এখানে হচ্ছে এটা একটা এক্স ও এ একটা কোণ, থিটা হচ্ছে একটা কোণ, আর ওই সেম ওটার মতো, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এম। ঠিক আছে, এটা একটা ধরে নিলাম আমরা, যে মনে করি এক্স ও এ একটি সূক্ষ্মকোণ। ঠিক আছে, তো উপরের চিত্র অনুযায়ী, ঠিক আছে, চিত্র অনুযায়ী আমরা কি পাই, এই চিত্র অনুযায়ী আমরা কি কি পাই একটু চিন্তা করা জরুরি। ঠিক আছে, কি কি পাই, যে সাইন থিটা ইকুয়াল টু পিএম ডিভাইডেড ওপি, cos theta equal to OM divided OP, tan theta equal to PM divided OM। ঠিক আছে, আর cosec theta equal to OP divided PM। এটা কি, এটার বিপরীত অনুপাত, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতে এটা জানে আসছো। ঠিক আছে, sec theta equal to OP divided OM,
আর হচ্ছে cot theta equal to OM divided PM। আমরা এই জিনিসগুলা কোথা থেকে পেলাম? এই ত্রিভুজ থেকে থিটা কোণ ধরে, ঠিক আছে? তো এখন যদি আমরা সংজ্ঞা দেখি কি যে sin theta equal to লম্ব ডিভাইডেড অতিভুজ। তারপর হচ্ছে cos theta equal to ভূমি ডিভাইডেড অতিভুজ। তারপর tan theta equal to লম্ব ডিভাইডেড ভূমি। cosec theta equal to এটা কি সাইন এর বিপরীত। তার মানে কি সাইনের বিপরীত হলে 1 ডিভাইডেড সাইন থিটা বা অতিভুজ ডিভাইডেড লম্ব। তারপর হচ্ছে sec থিটা হচ্ছে কোসাইনের বিপরীত। মানে কি কোসাইনের বিপরীত মানে কি 1 ডিভাইডেড cos থিটা, ঠিক আছে? এটা কিভাবে বলা যায়? অতিভুজ ডিভাইডেড ভূমি। আরেকটা কি আছে? cot theta equal to এটা কি ট্যানজেন্ট এর বিপরীত, যেটাকে লেখা যায় 1 ডিভাইডেড tan থিটা, ঠিক আছে? এটা হচ্ছে কি ভূমি ডিভাইডেড লম্ব, ঠিক আছে? এই জিনিসটা তো এই জিনিসটা পাওয়া গেল। তো এই জিনিসের মনে রাখার সূত্র আছে, ওই যে সাগরে লবণতি, তারপরে এটা মানে কি ট্যারা লম্বা ভূত, তারপরে এটা কি ভুলে গেলাম। এগুলো জিনিস তো আমি এভাবে পড়িনি কোনোদিনও মনে রাখার জন্য, ঠিক আছে? আমি ডাইরেক্ট মুখস্থ করছি, কারণ ওই জিনিসটা পরীক্ষার হলে হ্যাঁ উপকার আছে, কিন্তু এই জিনিসগুলো ডাইরেক্ট মুখস্থ করা বেশি ভালো। কারণ তোমার কি তুমি যদি এখন ওই ট্যারা লম্বা ভূতের দিকে যাও, ওই ট্যারা মানে কি, লম্বা মানে কি, ভূত মানে কি, ওই প্রসেস করার পর তুমি এই সূত্রে আবার আসতে পারবা, ঠিক আছে? কিন্তু আমি ডাইরেক্ট পড়বো সাইন থিটা ইকুয়াল টু কি
লম্ব ডিভাইডেড অতিভুজ, cos থিটা ভূমি ডিভাইডেড অতিভুজ, tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি। ঠিক আছে, তো এটা মনে রাখার কি আমি এখানে শিখাইছিলাম, মানে শিখাইছিলাম বলতে এখানে করাইছিলাম এই যে এই জায়গায়। ঠিক আছে, যে সাইন থিটা কি মই কতটা খারাপ ভাবে আছে সেটা। তো সাইন থিটা মানে কি খাড়া, মানে কি লম্ব, লম্ব ডিভাইডেড কি অতিভুজ। ঠিক আছে, মই কতটা খারাপ ভাবে আছে সেটা জানার জন্য। ঠিক আছে, দেয়ালে কতটা খারাপ ভাবে আছে। ঠিক আছে, তার মানে খারাপ ভাবে কি, খারাপ মানে কি লম্ব, আর এটা কি হেলান দিয়ে আছে মানে কি মই, এটা কি এটা অতিভুজ মইটা। তারপর হচ্ছে কস কি দূরত্ব, তার মানে কি ভূমি, তো দেয়াল থেকে কত দূরে আছে। ঠিক আছে, এটা এই মইটা কত দূরে আছে দূরত্ব, তার মানে কি দূরত্ব কি ভূমি, তো ভূমি ডিভাইডেড অতিভুজ। ঠিক আছে, আর হচ্ছে ট্যান কি, তো মইটা কতটা ঢালু বা খারাপ অবস্থায় আছে। ঠিক আছে, তো লম্ব ডিভাইডেড মানে উচ্চতা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, উচ্চতা নির্ণয় করতে বলছে যে কতটা খাড়া অবস্থায় আছে মই। ঠিক আছে, মইয়ের শীর্ষবিন্দু দেয়ালের কোথায় লাগা আছে। ঠিক আছে, এটা এইভাবে। ঠিক আছে, মানে আমি বুঝালাম আর কি। তোমরা যদি ওই সূত্র মনে করে করতে পারো, ডাইরেক্ট মুখস্থ করবা। ঠিক আছে, ডাইরেক্ট মুখস্থ করবা, ডাইরেক্ট মুখস্থ করবা, বা হচ্ছে এই সূত্রটা দিয়ে করতে পারো যে এটা সাগরে লবণ অতি, সাইন লম্ব অতিভুজ। এটা মানে কি, এটা মানে হচ্ছে কোসাইন। ঠিক আছে, কোসাইন কস। ঠিক আছে, তো এটার সম্পর্ক কি, সাইনের পরিপূরক হচ্ছে কোসাইন। ঠিক আছে, মানে কি বন্ধু বলতে পারো, বন্ধু। ঠিক আছে, তো কি বললাম যে কোসাইন হচ্ছে সাইনের বন্ধু, কোসাইন হলো সাইনের বন্ধু। ঠিক আছে, এই জিনিসটা লিখে নিবা, কোসাইন সাইনের বন্ধু। আর সূত্রটা কি এই জিনিসটা। ঠিক আছে, সাগরে লবণ অতি, তারপর কি এটা কি কবরে ভূত অনেক। আমি আশা করি তোমরা হচ্ছে এই জিনিসগুলো ডাইরেক্ট মুখস্থ করবা। সাইন মানে কি আমার হচ্ছে কতটা খাড়া, মানে হচ্ছে উচ্চতা করার জন্য। লম্ব ডিভাইডেড অতিভুজ, কস ভূমি ডিভাইডেড অতিভুজ, ট্যান লম্ব ডিভাইডেড ভূমি, ডাইরেক্ট মুখস্থ। ওগুলো কোনো সূত্র, প্রথম প্রথম সূত্র দিয়ে করবা এই এই জিনিসগুলো দিয়ে, তাহলে কি কবরে কস ভূমি আর অতিভুজ, আর এটা কি ট্যারা লম্বা ভূত। কি এগুলা জিনিস এভাবে আমি করিনি কোনোদিন, মনে রাখিনি, আমি ডাইরেক্ট ট্যারা লম্বা ভূত, ট্যারা মানে ট্যান, লম্বাতে লম্ব, আর ভূতে ভূমি। ঠিক আছে, এই জিনিসগুলো লেখা নিতে পারো এই হিসাব।
ঠিক আছে? তো এখন কত দূর পর্যন্ত হলো আমাদের, ঠিক আছে? এত দূর পর্যন্ত হলো। আর এটার বিপরীত তো এটা, তো এটা বলা নাই। এই তিনটা জানা থাকলে এগুলো, এই তিনটা বের করা ব্যাপার নাই, ঠিক আছে? তো যদি বলে তোমাদের হলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি, তখন বলবা যে কয়টি? 6টি। 3টা অরিজিনাল আর 3টা হচ্ছে তার বিপরীত, ঠিক আছে? তো সুতরাং দেখা যাচ্ছে যে, তো এখান থেকে দেখা যাচ্ছে, ওখান থেকে দেখা যাচ্ছে কি, তো এখান থেকে দেখা যাচ্ছে কি, সাইন থিটা ইন্টু কোসেক থিটা। সাইন থিটা আর হচ্ছে কোসেক থিটা যদি হলো হচ্ছে আমরা গুণ করে দিই, তাহলে কি হচ্ছে, সাইনের মান কত, লম্ব ডিভাইডেড অতিভুজ, আর হলো হচ্ছে কোসেক মানে কি, এটার অপোজিট। তার মানে কি, এটা ইকুয়ালিটি কত হচ্ছে, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে হচ্ছে এটা 1 হচ্ছে। তার মানে কি, আমরা কি লিখতে পারি, আমরা তাহলে কি লিখতে পারি, সাইন থিটা ডট কোসেক থিটা ইকুয়াল টু 1, এটা তো লিখতে পারি। তাহলে এখন কি করতে পারি, সাইন থিটা ইকুয়াল টু, গুণ আছে উপরে গেলে কোসেক থিটা হবে, আবার একটা কোসেক থিটা এদিকে থাকলো, ওদিকে গেলে 1 ডিভাইডেড সাইন থিটা হবে, ঠিক আছে? এই সূত্রগুলো এগুলো হচ্ছে লিখে নিবা, ঠিক আছে? কিভাবে আসলো, তো যুক্তিটা কি এখানে, যে সাইন এবং কোসেক একে অপরের বিপরীত অনুপাত, ঠিক আছে? যখন একটি সংখ্যাকে তার বিপরীত সংখ্যা দিয়ে গুণ করা হয়, তখন মনে করো যে তখন কি হয়, বিপরীত সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়, তখন গুণফল 1 হয়। যেমন 2 ইন্টু 1 ডিভাইডেড 2 ইকুয়াল টু 1, ঠিক আছে? এটা উদাহরণ দেওয়ার তো প্রয়োজন নাই। তো এই জিনিসটা তো বুঝতে পারছো, সাইন এবং কোসেক, ঠিক আছে? তো আমরা গুণ করে দিলাম, তাহলে আমরা কি পেলাম, এই হিসাবটা পেলাম, ঠিক আছে? এই সূত্র, আলাদা সূত্র একটা পাইলাম, ঠিক আছে? তারপর এটা হচ্ছে কত নাম্বার, 1 নাম্বার গেল, 1 নাম্বার। 2 নাম্বার, এগুলো কিন্তু সূত্র। 2 নাম্বার কি, আমরা cos থিটার সাথে sec থিটা ইকুয়াল টু ইকুয়াল টু 1, তাই না? অতিভুজ আরে ওএম কি, ভূমি, তাই না? এরপর কি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে আমরা এটা মানে কি, cos থিটা ইন্টু sec থিটা ইকুয়াল টু 1, তাহলে এটাকে কি করতে পারি, cos থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড sec থিটা, বা একটা লিখতে পারি sec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cos থিটা। এবার হচ্ছে দুইটা গেল, ঠিক আছে? এটা হলো হচ্ছে সূত্রের অংশ, ঠিক আছে? এরপর হচ্ছে 3 নাম্বার, এই জিনিসগুলো সোজা, ঠিক আছে? সূত্রগুলো বারবার মুখ দিয়ে বলবা, ঠিক আছে? জোরে জোরে মুখ দিয়ে বলে বলে মুখস্থ করবা, জোরে জোরে মুখ দিয়ে বলে পড়া মুখস্থ করবা, জোরে জোরে বলবা, কানে কথা গেলে সেই জিনিসটা বেশি মনে থাকে, ঠিক আছে? সূত্র
যেগুলো কঠিন জিনিস লাগে সেই প্রত্যেকটা জিনিসই জোরে জোরে মুখ দিয়ে বলে বলে করবা। তারপর হচ্ছে আমরা কত নাম্বার, ট্যান থিটা আর হচ্ছে কট থিটা এর গুণফল যদি করি তাহলে আমরা কি পাবো, লম্ব ডিভাইডেড ভূমি ইন্টু ভূমি ডিভাইডেড লম্ব, তাই না? এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে কত থাকলো 1। অতএব tan থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি পাই, tan থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড কট থিটা, আবার কট থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড tan থিটা। তো এই জিনিসগুলো তোমরা নিজেরাও লিখবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই যে প্র্যাকটিস করলে দেখবা যাচ্ছে এগুলো তো সূত্র লিখতে তো হবে বারবার, 100 বারবার লিখে লিখে তাহলে প্র্যাকটিস হয়ে যাবে সাথে সাথে, ঠিক আছে? তো 4 নাম্বার লাস্ট ওয়ান, ঠিক আছে? লাস্ট ওয়ানটা কি, যে tan থিটা এটা সমান আমরা কি জানি, আমরা কি জানি, লম্ব ডিভাইডেড ভূমি, এটা জানি না? তো এই জিনিসটাকে আমরা একটু কাহিনী করব, সেটা হচ্ছে লব হরকে আমরা অতিভুজ দিয়ে ভাগ করব, ঠিক আছে? অতিভুজ কি উপি দ্বারা, ঠিক আছে? তো পিএম কে যদি আমরা উপি দিয়ে ভাগ করি, আবার হচ্ছে ওএম কে ওপি দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? তো এখানে লিখলাম ওপি দ্বারা লব ও হরকে ভাগ করে। এই জিনিসগুলো জানে রাখো, ঠিক আছে? জিনিসগুলো জানে রাখো, এগুলো তো আসবে না, প্রমাণ তো দিবে না, সূত্রের প্রমাণ। আমি তোমার জানাচ্ছি যে এই জিনিসগুলো কিভাবে আসলো, ঠিক আছে? এই জিনিসগুলো কিভাবে আসলো এগুলো সবার জানা জরুরি, ঠিক আছে? কিভাবে আসলো এবং সূত্র মুখস্থ করা জরুরি এবং বোঝা জরুরি, নিজেকে বোঝাবা, বোঝার পর এই হলো, ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমরা এখন কি লিখতে পারি, tan থিটা ইকুয়াল টু, দেখো দেখো পিএম ডিভাইডেড ওপি, পিএম পিএম ডিভাইডেড ওপি, লম্ব ডিভাইডেড অতিভুজ মানে কি, আমরা কি জানি, সাইন থিটা জানি না? আর হচ্ছে ওএম ডিভাইডেড ওপি মানে কি, ভূমি ডিভাইডেড অতিভুজ মানে কি, কস থিটা, ঠিক আছে? এই সূত্র, এটা একটা সূত্র আসলো, ঠিক আছে? আমরা এই সূত্র আনার জন্য আমরা উপি দ্বারা ভাগ করে দিচ্ছি। তো এখানে যুক্তিটা কি, ঠিক আছে? যুক্তিটা দেখি হচ্ছে কি, যে ধরো পিএম ডিভাইডেড ওএম কে উপি দ্বারা ভাগ করে আমরা কি পিএম ডিভাইডেড ওপি যা সাইন থিটা এবং ওএম ডিভাইডেড ওপি যা কস থিটা পাই। এর মধ্যে ট্যান থিটাকে সাইন থিটা এবং কস থিটা এর অনুপাতিক আকারে প্রকাশ করা হয়ে গেল, ঠিক আছে? এটি ত্রিকোণমিতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই সূত্রগুলো পেলাম। তো সূত্রগুলো কি, একটা, তো এখান থেকে একটার থেকে দুইটা সূত্র, ঠিক আছে? মানে ট্যান এবং কট থিটা ইকুয়াল টু 1, ট্যান ইন্টু কট থিটা ইকুয়াল টু 1 লিখতে পারবা, ঠিক আছে? তারপরে কটা, 1 2 3 4 5 6 7
7টা সূত্র, 7টা, আর এদিকে হচ্ছে 8 9 10 11 12 13, 13টা সূত্র এখানে করা হলো। ঠিক আছে, এই সূত্রগুলো একদম মানে ঝরঝরা করতে হবে। ঠিক আছে, তো এরপরে 13টা সূত্র এখানে পেলাম হিসাব করে। আরো কিছু সূত্র আছে, বর্গের সূত্র আছে না কিছু, ওই সূত্রগুলো এখন প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, প্রমাণ করে, তো এটা হচ্ছে, এটা তো দেখালাম এত পর্যন্ত। তো এখানে একটা আছে, সেটা হচ্ছে বর্গের সূত্র বলি, বর্গের সূত্রাবলী, যাকে আমরা কি বলি, পাইথাগোরিয়ান আইডেন্টিটিস। ঠিক আছে, এই সূত্রগুলা কোথায় থেকে আসছে, বর্গের যে সূত্রগুলা, সেই সূত্রগুলো আসছে হচ্ছে পিথাগোরাসের সূত্র থেকে। ঠিক আছে, তো ওই সূত্র মানে হচ্ছে ত্রিভুজটা কি আমরা এখানে করছিলাম, ও পি এম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ওপি যদি অতিভুজ হয়, ওপি অতিভুজ হলে আমরা লিখতে পারি ওপি স্কয়ার ইকুয়াল টু পি এম স্কয়ার প্লাস ও এম স্কয়ার, তাই না? তো এরপর কি, 4 নাম্বার গেল, 5 নাম্বার। ঠিক আছে, 5 নাম্বারটা কি, যে ধরো এটা কি পিএম মানে কি, ধরো 5 নাম্বার হচ্ছে, আমি এখন এটা লিখি যে সাইন স্কয়ার বা সাইন থিটা। এটা মনে রাখো সব সময় যে সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটা তার উপর হোল স্কয়ার, থিটার উপর হোল স্কয়ার, কিন্তু মানে এই দুটো কিন্তু সেম, কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, দুটো একই। তো সাইন থিটা তারপর স্কয়ার প্লাস কস থিটা তারপর স্কয়ার। ঠিক আছে, আমরা সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার দিলাম। তো এখানে আমরা সাইন সাইন থিটা কি জানি, পিএম ডিভাইডেড ওপি তারপর স্কয়ার প্লাস তারপর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, পিএম স্কয়ার প্লাস ওপি স্কয়ার প্লাস ও এম স্কয়ার ডিভাইডেড ওপি স্কয়ার। ঠিক আছে না, এটা বলতে পারি। তারপর আমরা এখানে লসাগু করে দিলাম, তাহলে পিএম স্কয়ার প্লাস ও এম স্কয়ার। ঠিক আছে, তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ওপি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তো
তো এই যে এখানে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার আসছে, তার মানে কি আমরা এখানে কি বলতে পারি, ওপি স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার, ঠিক আছে, এটা ইকুয়াল টু ওপি স্কয়ার বলতে পারি। তো এই ওপি কেটে গেল, তাহলে থাকলো 1। তার মানে আমরা কি বলতে পারি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে একটা সূত্র হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসটা, এটা আর একটা সূত্র। তারপর তোমাকে এখানে কি বললাম, এই জিনিসটা বলছি তাই না, মনে করো এই জিনিসটা ইকুয়াল এই জিনিসটা, ঠিক আছে, সেম, কিন্তু এই জিনিসটা সাইন এই থিটা, থিটার খালি থিটার উপর স্কয়ার, এটা কিন্তু এটার থেকে আলাদা, এটা আলাদা, এটা মাথায় রাখো, ঠিক আছে। এটা যেন ভুল না হয়, অনেকে ভুল করে। তারপর এটা কত, 5 নাম্বার গেল, 5 নাম্বার গেল না। তারপর হচ্ছে 6 নাম্বার, 6 নাম্বারটা হচ্ছে সেক স্কয়ার থিটা, ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি, সেক থিটা তারপর স্কয়ার, বা এখান থেকে আমরা কি লিখতে পারি, এই সূত্র এখন তো জানোই, ঠিক আছে, আমরা ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে। তো এই জিনিসটা হলো, তার মানে কি এটা ইকুয়াল টু কি লেখা যায়, ওপি স্কয়ার ও এম স্কয়ার। তারপর ওপি স্কয়ার মানে কি, আমরা ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা জানি যে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ডিভাইডেড ও এম স্কয়ার, ঠিক আছে। তো এখন এটা আলাদা করে দাও, পিএম ডিভাইডেড ও এম তারপর স্কয়ার, মানে কি দূরের উপর স্কয়ার আছে দেখে আমরা একটাই নিলাম, ঠিক আছে। দুটার উপর স্কয়ার আছে দেখে ও এম স্কয়ার আছে এটার উপর, মানে কি এ টু দি পাওয়ার এম, এ টু দি সরি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, ঠিক আছে, পাওয়ার পাওয়ার সমান এ বি ডিভাইডেড এম, এই আকৃতির করে নিচ্ছি, ঠিক আছে। তারপর এটা কেটে গেল, তাহলে কি পি এম ও এম প্লাস 1, এটা মানে কি পি এম ডিভাইডেড ও এম মানে কি পি এম ডিভাইডেড ও এম, এটা কি লম্ব ডিভাইডেড ভূমি, মানে কি আমরা কি জানি সূত্র ট্যান থিটা, মানে কি লম্ব ডিভাইডেড ভূমি প্লাস 1, তার মানে কি ট্যান স্কয়ার থিটা প্লাস 1, মানে অতএব সেক স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি ট্যান স্কয়ার থিটা প্লাস 1, ঠিক আছে। তো এখান থেকে আরো একটা সূত্র হবে কি, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। বা এটাকে আরেকভাবে লেখা যায়, বা 1 প্লাস tan স্কয়ার থিটা, এই তো বুঝছো তাই না, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা আর sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে, এই সূত্র।
তো এখানেও এরকম সেম, এখান থেকে কি লেখা যায়, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা একটা লেখা যায়। আর একটা লেখা যায় কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এই হিসাব। তারপর সাত নাম্বার, এখন হচ্ছে কি 7 নাম্বার। 7 নাম্বারটা কি, যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক থিটা তার উপর স্কোয়ার ইকুয়াল টু ওপি ডিভাইডেড ওএম তারপর স্কোয়ার। ঠিক আছে, সেক থিটা স্কোয়ার মানে সেক থিটার সূত্র কি সেই অনুযায়ী এখানে বসাইছে। ঠিক আছে, তারপরে ওপি স্কোয়ার ডিভাইডেড ওএম তারপর স্কোয়ার করলাম। তারপর হচ্ছে ওপি স্কোয়ার মানে আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ডিভাইডেড ওএম স্কোয়ার, নাকি? এটা তো করলাম মনে হয়। ওহো না, আমি আর এক আবার করতেছি, ওটা মাথায় গেছে। দেখো 6 নাম্বার 7 নাম্বারটা কি, 7 নাম্বারটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কোসেক থিটা তার উপর স্কোয়ার, এটার মান কি ওপি ডিভাইডেড পিএম তারপর স্কোয়ার। তো এটাকে আমরা কি লিখতে পারি, ওপি স্কোয়ার ডিভাইডেড পিএম স্কোয়ার, তারপর ওপি স্কোয়ারের মান হলো হচ্ছে কি পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ডিভাইডেড ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাই এটাকে সেপারেট করো। ঠিক আছে, তো করার পরে এখন কি, এটা কেটে যাচ্ছে, তাহলে তাহলে কি পিএম ডিভাইডেড ওএম তারপর স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস, এটা কি হচ্ছে, এটা মানে কি কট সূত্র 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা থিটা। ঠিক আছে, লম্ব ডিভাইডেড ভূমি কট থিটা। ঠিক আছে, তো এখানে সূত্র পেলাম, সূত্রটা কি, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এটাকে আরো ভাবে লেখা যায় কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আবার লেখা যায় হচ্ছে ধরো কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, -1। ঠিক আছে,
এই কয়টা লেখা যায়। এদিকে আর কি, এখানে হচ্ছে আর কি লেখা যায়, আরেকটা লেখা যায়, সেটা কি tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এখানে আরেকটা লেখা যায়, খালি কি লেফট রাইট করা হিসাব। তোমার মেন সূত্র কি, মেন সূত্র sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা মনে রাখলে বাকিগুলা এমনি পারবা, মেন সূত্র মনে রাখতে হবে, তারপর উল্টা পাল্টা লেফট রাইট করে জিনিসগুলো করতে পারবা সূত্র। ঠিক আছে, তো এই হলো হচ্ছে হিসাব। তো এখন আমরা সিম্পল একটা হিসাব সম্পর্কে জানবো, যে আমাকে বলো, তোমরা বলো যে হচ্ছে এই যে cos a cos 60 ডিগ্রি বা tan a tan থিটা, এ ধরনের যে জিনিস, ঠিক আছে, তো আমাকে বলো যে হচ্ছে cos আর a এর মধ্যে সম্পর্ক কি, বা tan a এর মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, তো ধরো cos 60 ডিগ্রি ইকুয়াল টু cos থিটা লেখা সমীকরণ মনে করো, তো এখানে কি হবে যে cos cos কেটে যাবে, 60 ডিগ্রি ইকুয়াল টু থিটা। ঠিক আছে, আমরা স্বাভাবিক সমীকরণে কি জানি, যে ধরো x 2x ইকুয়াল টু মনে করো 2y, ধরো একটা হিসাব। ঠিক আছে, তার মানে কি আমরা কি জানি, দুই সাইডে একই জিনিস থাকলে কেটে যায় x ইকুয়াল টু y হচ্ছে। ঠিক আছে, এই তার মানে কি এখানে আমরা কেন করতে পারলাম, যে 2 আর y গুণ অবস্থায় আছে, 2 ওদিকে গেল, 2 2 কেটে গেল, তাহলে হচ্ছে 2 ইকুয়াল টু y, x ইকুয়াল টু y হলো। ঠিক আছে, এই জিনিসটা তো আমরা জানি, তাই নয় কি, কিন্তু আমার এখানে এখানে এই জিনিসটা কি হলো, কিভাবে হলো। ঠিক আছে, আমাকে বললো এটার cos এবং a এর মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, বা tan এবং থিটার মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু ভাবো। ঠিক আছে, তো আমি এখন বলি যে কি কাহিনী। cos এবং a এটা কিন্তু গুণ অবস্থায় নেয়, গুণ অবস্থায় নাই। ঠিক আছে, আবার এটা কিন্তু গুণ অবস্থায় নাই, cos a এটা কিন্তু গুণ অবস্থায় নাই, কিন্তু আবার দেখো cos 60 ডিগ্রি ইকুয়াল টু cos থিটা। ঠিক আছে, সমীকরণে এরকম মান পাবা। ঠিক আছে, এরকম হিসাব পাবা, তো উভয় দিকে cos আছে, cos cos কেটে গেল, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি এরকম পাবা। ঠিক আছে, তো এখানে গুণ যদি না হয় তাহলে কিভাবে এই cos cos কেটে গেল। ঠিক আছে, এটা কেউ কোনো ব্যাখ্যা আছে তোমাদের কাছে? তো এখন হচ্ছে আমি এখন এই ব্যাখ্যাটা দিই। ঠিক আছে, যে ধরো cos a sin a tan a, ঠিক আছে, এরকম এগুলো আসলে গুণ অবস্থায় থাকে না। ঠিক আছে, তো এই এ বি থিটা, ঠিক আছে, এগুলো হলো কোণ বাকি অ্যাঙ্গেল। ঠিক আছে, আর সাইন ট্যান কস কট যেগুলো আছে 6টা, এগুলো হচ্ছে ভালো করে বোঝো ত্রিকোণমিতিক ফাংশন।
বা অপারেটর। ঠিক আছে, এটা অনেকটা এমন যে তুমি যদি বলো, ঠিক আছে, √4, ঠিক আছে, √4 বা 4 বর্গমূল কত, এখানে রুট এই জিনিসটা কি, এটা হচ্ছে ফাংশন বা অপারেশন একটা। ঠিক আছে, তুমি অপারেশন করেছো 4 এর উপর রুট করছো, ঠিক আছে, একটা অপারেশন করতেছো, অপারেশন করে আমরা হচ্ছে একটা মান পাচ্ছি। ঠিক আছে, তো এটা একটা হচ্ছে অপারেশন বা ফাংশন। আর 4 হলো সেই ইনপুট যার উপর এই অপারেশনটা করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তুমি যদি তুমি কিন্তু রুট মানে রুটকে, এই ফাংশনকে, ফাংশন বা এই অপারেশনকে, এই রুটকে রুট আর 4, এই রুট এবং 4 কে আলাদাভাবে গুণ করতে পারবে না, কখনোই পারবে না। তুমি কি পারবা 4 কে? তুমি তো 4 রুট বলতে কি সূচকে চলে যাবে, তুমি কি 4 এর সাথে হাফ গুণ করতে পারতেছ? অবশ্যই না। ঠিক আছে, গুণ করতে পারবে না। ঠিক আছে, রুট, এই রুট, রুট নিজেই কোনো সংখ্যা নয়। ঠিক আছে, এটা একটা প্রক্রিয়া যা 4 কে 2 তে পরিণত করে। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। একইভাবে সাইন এ, এখানে এ একটা কোণ, ঠিক আছে, কোণ এ এর সাইন মান। ঠিক আছে, এটাকে বলে কোণ এ এর সাইন মান। ঠিক আছে, তো এখানে সাইন আলাদা কোনো সংখ্যা নয়, সাইন আলাদা কোনো সংখ্যা নয়, এটা একটা জাস্ট ফাংশন বা একটা অপারেশন। ঠিক আছে, যা একটি কোণের উপর কাজ করে, একটি সংখ্যাসূচক মান দেয়। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। যেমন সাইন 30°, এটার মান হচ্ছে 1/2। ঠিক আছে, এখানে সাইন হলো ফাংশন, এখানে সাইন হলো কি ফাংশন, এবং 30°, এটা হচ্ছে একটা ইনপুট। ঠিক আছে, যার মান আমরা পেয়েছি আউটপুট হিসেবে হাফ। ঠিক আছে, তো তুমি সাইনকে 30 দ্বারা গুণ করা এটা বলতে পারবে না। তাহলে আমরা কস, যেরকম ধরো হচ্ছে কসে, এই যে কসে, তো কস এ ইকুয়াল টু 60°, এই যে এখানে বললাম কস 60° ইকুয়াল থিটা। ঠিক আছে, তো এখানে কেন, এখানে কেন থিটা ইকুয়াল টু 60° হলো? ঠিক আছে, এটা ঘটে কারণ ত্রিকোণমিতিক ফাংশনগুলো, ঘটার কারণ কি, ত্রিকোণমিতিক ফাংশনগুলো সাইন, কস, ট্যান ইত্যাদি যেগুলো আছে, তাদের নির্দিষ্ট ডোমেইনে, ভালো করে বোঝো যে তাদের নির্দিষ্ট ডোমেইনে, মানে কি যে কোণগুলোর জন্য তারা সংজ্ঞায়িত। ঠিক আছে, নির্দিষ্ট ডোমেইনে এক এক ফাংশনের মতো আচরণ করে, 1-to-1 ফাংশন। ঠিক আছে, আমরা কিন্তু এই জিনিসগুলো করছি। ঠিক আছে, 1-1 ফাংশন কি, এই জিনিসগুলো করছে, এই জিনিসগুলো সম্পর্কে আমি কিন্তু এখানে আর বলবো না, কারণ এই জিনিসগুলো হচ্ছে তোমরা হচ্ছে ফাংশন চ্যাপ্টারে বুঝতে পারবা। তো এখানে ট্যান, এগুলো কি, এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা ডোমেইন রূপে কাজ করে। ঠিক আছে, এক এক ফাংশনের মতো কাজ করে। এর মানে হলো যদি একই ত্রিকোণমিতিক ফাংশনের মান সমান হয় এবং কোণগুলো একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, তাহলে কোণগুলোও সমান হতে বাধ্য। ঠিক আছে, তার মানে cos 60 ইকুয়াল টু cos থিটা হয়, তাহলে আমরা জানি a ইকুয়াল টু সূক্ষ্ম কোণ। তাহলে এখানে সম্ভাবনা হলো, তাহলে এখানে সম্ভাবনা হলো কি, a ইকুয়াল টু 60°, কারণ
0 থেকে 90 এর মধ্যে অন্য কোনো কোণের কসের মান 60 এর কসের মানের সমান নয়। যদি কোণের কোনো নির্দিষ্ট সীমা না থাকে, তখন আরো অনেক সমাধান হতে পারে, কারণ ত্রিকোণমিতিক ফাংশনগুলো কি পর্যায়ক্রমিক। ঠিক আছে, পর্যায়ক্রমিক ফাংশন বলা হয়। যেমন cos 30 এর মানও কিন্তু হাফ। পর্যায়ক্রমিক মানে কি, পিরিয়ডিক মানে কি, ধরো ঘুরে ফিরে ওই সেম জিনিসগুলো রিপিট হয়। ঠিক আছে, ফিরে আসে, জিনিসগুলো ফিরে আসে। ঠিক আছে, কিন্তু যখন আমরা বলি সূক্ষ্মকোণ, তখন সমাধান কিন্তু নির্দিষ্ট হয়ে যায়। কারণ কি, সূক্ষ্মকোণ কি, আমরা কি বলছি যে সাধারণ গণিতে আমরা 0 থেকে 90 এর মধ্যে কাজ করব। ঠিক আছে, উচ্চতর গণিতে এর চেয়ে বেশি হবে। ঠিক আছে, সহজ কথা বলতে এটা কেন হয়, যে তুমি যখন cos θ cos 60 থেকে cos-কে বাদ দাও, ঠিক আছে, cos-কে বাদ দাও, তখন তুমি আসলে উভয় পক্ষ থেকে cos ফাংশনের বিপরীত ফাংশন, ঠিক আছে, cos ইনভার্স 1 করতেছো, ঠিক আছে, প্রয়োগ করতেছো। মানে কি, এটা হচ্ছে arc cos। ঠিক আছে, আর একবার বলি যে তুমি মেন কথা, সিম্পল হিসাব কেন এটা হচ্ছে, যে cos a ধরো cos 60 এটা হলো, তার মানে কি তুমি এখান থেকে cos cos বাদ দিচ্ছ, মানে এটা নয় যে তুমি এটা গুণত অবস্থায় নেই। তো বাদ দেওয়া মানে কি, তুমি এই জিনিসটার cos এর ইনভার্স ফাংশন করতেছো। ঠিক আছে, তো উভয় পক্ষকে তুমি ইনভার্স ফাংশন করতেছো, মানে বাদ দিচ্ছ, মানে তুমি আসলে উভয় পক্ষের উপর cos ফাংশনের বিপরীত ফাংশন দিচ্ছ। বিপরীত ফাংশন কি, cos বা cos ইনভার্স 1 দিয়ে করতেছো। তো এই জিনিসটা বড় ক্লাসে উঠলে জানতে পারবো, উচ্চতর গণিতে যদি থাকে সেই বিষয়ে আমরা উচ্চতর গণিতে জানবো। তো মেন কথা জিনিসটা যে এই জিনিসটা এভাবে যায়, যে ধরো এই যে এটা মনে রাখলে হবে যে তুমি cos-কে বাদ দিচ্ছ কিভাবে, উভয় দিকে যদি cos যদি থাকে তো বাদ দিচ্ছ, মানে কি তুমি এটার ইনভার্স করতেছো, উভয় দিকে ইনভার্স করতেছো। ঠিক আছে, ইনভার্স করতেছো দেখে এটা আউট হয়ে যাচ্ছে, একটু মনে রাখলে হবে। ঠিক আছে, তো এটা গুণের কারণে হচ্ছে না। ঠিক আছে, এটা গুণ অবস্থায় নেই, আমি যেটা বললাম আর কি। ঠিক আছে, এই হিসেবে এতটুক জানলেই হবে, এত গভীরে জানার দরকার নেই। এটা জানছো মানে অনেক কিছুই জানছো। ঠিক আছে, এইভাবে এটি এই জিনিসটা গুণের মাধ্যমে কাটানো হয়। ঠিক আছে, ফাংশনের বিপরীত প্রক্রিয়া প্রয়োগের মাধ্যমে এই মানটা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এটা মেন কথা, হিসাব। ঠিক আছে।